অদ্ভুতুরে গল্প চ্যানেলে আর একটি নতুন গল্প নিয়ে এলাম। এই গল্পটা বলতে এখনো আমার গা শিউরে ওঠে। আজ যে গল্পটা বলবো সেটা আমাদের পরিবারে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আমার বয়স তখন 8 কি 9 হবে। সালটা 1975। বাবা ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি করেন, বদলির চাকরি, তাই বাবার পোস্টিং হলো বোলপুর। পোস্টিং হওয়ার পর প্রথমে বোলপুর স্টেশনের কাছে একটি ভাড়া বাড়িতে আমাদের নিয়ে এলো বাবা। 1 বছর থাকার পর ওই বাড়িতে একটি ঘরে থাকতে অসুবিধে হওয়ায় মা, বাবা আর আমরা 4 ভাই একটু দূরে আরেকটি বাড়ি ভাড়া নিয়ে আমরা ওখানে উঠে গেলাম। ওই বাড়িতে আমরা ছাড়া আরেকটি পরিবার থাকতো। প্রথমে বেশ কিছুদিন সব ঠিক ছিল, কিন্তু একদিন বাবা বাড়িতে নেই। বাবার নাইট ডিউটি। রাতে আমরা ঘুমোচ্ছি, হঠাৎ বেশ জোরে জোরে আওয়াজ হচ্ছে বাড়ির ছাদে। ঠিক যেন কেউ একজন বাড়ির ছাদে একটা ইট ওপর থেকে ছেড়ে দিচ্ছে। আমরা খুব ভয় পেয়ে সবাই মাকে আঁকড়ে ধরে বসে মাকে জিজ্ঞেস করছি, কি হচ্ছে মা? মা আমাদের বলে, ও কিচ্ছু না, বাইরে কোনো আওয়াজ হচ্ছে, তোরা শুয়ে পড়। কিন্তু মা যে খুব ভীত সেটা আমরা বুঝতে পারছি। এইরকম প্রায় 10-15 মিনিট হওয়ার পর বন্ধ হয়ে গেল। আমরা 4 ভাই তখন খুব ছোট, আর মা বাড়িতে একা, তাই মা সাহস করে আর ছাদে গিয়ে দেখতে পারেনি। পরের দিন মা বাবাকে বলতেই বাবা বলল, অন্য কোথাও আওয়াজ হয়েছে তাই তোমরা ভয় পেয়েছ। পাশের ঘরের কাকিমাকে মা জিজ্ঞেস করল যে আগের রাতে ওই রকম কোনো শব্দ শুনেছে কি না। উনি বললেন, না তো, এরকম কোনো আওয়াজ শুনিনি। মা ভাবল মায়েরই ভুল, কিন্তু আমরাও তো শুনেছি সেই আওয়াজ। আবার পরের সপ্তাহে বাবার নাইট ডিউটির দিন রাত্রে ওই একই আওয়াজ। কেউ যেন একটি ইট তুলে উপর থেকে ছেড়ে দিচ্ছে, একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর। আমরা ভাইয়েরা তখন অনেক ছোট, তাই মাকে ভয় পেতে দেখে আমরাও এক অজানা ভয়ে ভয় পাচ্ছি। মা সেই দিন অনেক সাহস করে দাদাকে নিয়ে ছাদে দেখতে গেল। ছাদে গিয়ে কিছুই দেখতে পেল না, কিন্তু ছাদ থেকে ফিরে নেমে এসে ঘরে আসার পর আবার ওই শব্দ। পরের দিন মা বাবাকে বলতে বাবা গুরুত্ব দিল না, বলল ওসব তোমাদের মনের ভুল। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল মা। পাশের বাড়ির কাকু ছিলেন বাস ড্রাইভার, তাই প্রায় রাত্রে উনি বাড়ি থাকতেন না। তাই ওই কাকু আর বাবা যেদিন রাত্রে বাড়িতে থাকতো না, সেই দিনই ওই রকম আওয়াজ হতো। তাই বাবা বিশ্বাস করতো না। এরপর শুরু হলো এক নতুন উপদ্রব। আমাদের ঘরের সিলিং ফ্যানের ব্লেডে রক্তের দাগ। দাগটা দেখে মনে হচ্ছে কাঁচা রক্ত শুকিয়ে গেলে যেমন লাগে সেই রকম। খুব বেশি না, যেন মনে হচ্ছে ওই ব্লেডে কোনো প্রাণী আঘাত লেগে তার রক্তের দাগ লেগে আছে। এইবার মা বাবাকে বলল যে নিশ্চয়ই কিছু আছে। এই ঘটনাটা বাবা দেখে কিছুটা বিচলিত হলো বটে, তবে মাকে বলল,
হয়তো রক্ত খাওয়া কোনো মশা অথবা চামচেকি বা কোনো ছোট পাখি আঘাত পেয়ে ওই রক্তের দাগ লেগেছে। পরে বাবা ওই রক্তের দাগ মুছে পরিষ্কার করে দিল। কিন্তু কয়েকদিন পর আবার ওই রক্তের দাগ ফ্যানের ব্লেডে দেখা গেল। আর বাবা প্রত্যেকবারই মুছে দিতেন। যত দিন যায় রক্তের দাগের আকারটাও বাড়তে থাকে। বাবা এইবার সত্যি বিশ্বাস করল যে কিছু একটা আছে। এরপরেই একদিন রাত্রে বাবা বাড়িতে থাকাকালীন বাড়ির ছাদে ওই আওয়াজ শুরু হলো। বাবা সেদিন প্রথম শুনল, আর পাশের ঘরের কাকুও সেদিন বাড়িতে ছিলেন। তিনিও আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে এসে দুজনে বাড়ির ছাদে গিয়ে দেখল কেউ নেই। নিচে ফিরে আসতেই আবার ওই আওয়াজ। এইভাবে বাবারা 3-4 বার ছাদে গিয়ে কিছু দেখতে পেল না। এইবার বাবা বুঝতে পারল ওই বাড়িতে কোনো অতৃপ্ত আত্মার অস্তিত্ব। এরপর বাবা ঠিক করলো যে অন্য বাড়ি ভাড়া নেবে। কিন্তু ভাড়া নেব বললেই তো আর সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া পাওয়া যাবে না। বাবা ভাড়া বাড়ির খোঁজ করতে লাগলো। এর মধ্যেই একদিন ঘটে গেল আরেকটি ভয়ঙ্কর ঘটনা। সেই দিন সন্ধ্যেবেলা প্রাইভেট টিউটর আমাদের পড়াতে এসেছে। আমরা 3 ভাই মেঝেতে মাদুর পেতে পড়তে বসেছি। হঠাৎ দেখি আমাদের মাদুরের পাশেই এক জায়গায় একটি বড় রক্তের ফোঁটার দাগ। রক্তের দাগটা খুব টাটকা। দেখে মনে হচ্ছে যে এক্ষুনি কোনো ক্ষতস্থান থেকে পড়েছে। আমরা ভয় পেয়ে মাস্টারমশাইকে দেখাই। মাস্টারমশাই বলে যে দেখো তোমাদের কোথাও কেটে গেছে কি না। মা এসে সব কিছু শুনে আমাদের ভালো করে দেখল, কারুর কোনো আঘাত খুঁজে পেল না। সেই দিন আমরা সকলেই খুব ভয় পেলাম। ওই রক্তের দাগটা মা আগলে রেখে দিতে বলল, রাত্রে বাবা অফিস থেকে ফিরলে দেখাবে বলে। এরপর বাবা রাত্রে অফিস থেকে ফিরে এই সমস্ত ঘটনা দেখে শুনে খুব দুশ্চিন্তায় পড়লেন। কারণ মা আর একদিনের জন্য এই বাড়িতে থাকতে চাইছেন না। অবশ্য আমাদের আর অন্য বাড়ি ভাড়া নিতে হয়নি, কারণ কিছুদিনের মধ্যেই বাবার অন্য জায়গায় চাকরির বদলি হয়েছিল। আমরা সেইখানে চলে এসেছিলাম। মা এই ঘটনার কথা পাড়া প্রতিবেশীকে জানালে তারা বলে ওই বাড়ির মালিক যখন এই বাড়িতে থাকতো তখন তার 7-8 বছরের একটি ছেলে ওই বাড়ির ছাদ থেকে পড়ে রক্তাক্ত হয়ে মারাত্মক আঘাত পেয়ে মৃত্যু হয়েছিল। সেই কারণেই হয়তো আজও ওই বাড়ির ছাদে সেই অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। আমার এই গল্প যদি ভালো লাগে, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে নতুন গল্প বলার জন্য উৎসাহ দেবেন। নমস্কার।